আপনার হলো ভাইয়া এখানে ওই লাইভটা আপনি মেইন মিডিয়া কপি দিয়ে দেন, যদি মেইন মিডিয়াগুলো পাই। ওই পাশে ছাত্রদল লাঠি সুদানে ওই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে আমরা মাঝখানে পুলিশ পুরো হাতাহাতি করতেছে। তো এটা আপনি লাইভটা মিডিয়া কপি দিয়ে দেন। এখানে ইন্টারনেট পুলিশ দিব, ভিডিও দিতে পারতেছি। আচ্ছা আচ্ছা, ওইগুলো দেন, তারপরে লাইভটা ভিডিও কপি দিয়ে দেন। আমরা 5টা মানুষ গেলে ভাই হবিগঞ্জের নিরাপত্তা আশঙ্কা। ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ, আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। শান্তিপূর্ণভাবে আপনারা বলেন ভাই ভাই ওইদিকে একজনকে ভিতরে নিয়ে মারছে পুলিশ, আজকে ভিতরটা নিয়ে মারছে। সবাই একটু সাইড ভাই, একটু সাইড। দেখেন অবস্থা, দেখেন মানুষ স্বপ্ন দেখেছিল বাংলাদেশের নতুন একটা চিত্র তারা দেখবে, এবং মানুষের সন্তানগুলো যে আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই স্মৃতি এখনো মানুষের মাঝ থেকে যায়নি। এই যে আমাদের একজন সহযোদ্ধা, আমি যখন এখানে কথা বলছি তার জানাজার নামাজ হলো শহীদ মিনারে হচ্ছে, কারিনা আপুর, আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং তাকে নিয়ে আওয়ামী লীগের হায়নারা অনেক নোংরা কথা বলেছে। তো ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে। তো সরকারও সেই ক্ষেত্রে যদি একই পথে হাঁটে এবং জনগণ যে তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সেটা যদি বাস্তবায়ন না করে, তো জনগণ তো তাদেরকে আবার ফেলে দিত সক্ষমতা রাখে, অর্থাৎ জনগণের হাতে তো সব কিছু ক্ষমতা। তো জনগণের সাথে যদি কেউ গাদ্দারি করে, মুনাফিকি করে, জনগণ তো তাকে রাখবে না। তো যদি সরকার এই পথ মানি, অর্থাৎ সংস্কার বাস্তবায়ন করা ছাড়া অন্য পথে হাঁটে, তখন 4টা চেয়ারে 4টা থাকে তো পায়া, একটা একটা করে নড়চড় শুরু হবে, কখনো এদিকে হেলবে, কখনো ওইদিকে হেলবে, একটা পর্যায়ে ভেঙে পড়ে যাবে। কোন দিকে হাঁটছে সরকার কি মনে হয় এখন? সেটা হলো একটা সময় তো মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। ওই সময় হলো ডিজিএফআই করেছিল বা অন্যান্য গোয়েন্দা সংস্থা, এবার হয়তো জনগণ করবে। আর যদি পালিয়ে যেতে পারে শেখ হাসিনার মতন, যদি, যেহেতু এবার আমরাও মনে করি এই সরকারের মধ্যে যারা আছে বিএনপি, তারাও ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে এসেছে, এবং আমরা ভোট ব্যাংকে দেখেছিলাম অধিকাংশ হিন্দু যে ভোটটা তাদের পক্ষে গিয়েছে এবং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জায়গাটা তাদের সাথে গিয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি যদি ওইখানে পালাতে পারে তাহলে পালাবে, আর না হলে বাংলাদেশের মানুষের হাতেই তাদের জীবন যাবে। আচ্ছা, তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যদি পালাতে চায়, পালাবার কয়টা জায়গা আছে আপনি যদি আদর্শিক ভিত্তিক বলেন? হ্যাঁ, পালানোর জায়গা তো একটা আছে ইন্ডিয়া, আরেকটা হলো আগে ছিল লন্ডন। তো লন্ডন মনে হয় এবার পারবে না, আর এবার মনে হয় এটা আসলে যে যেদিকে সেট করে। তো জিয়াউর রহমানের পালাবার জায়গা ছিল হলো কবর। তো কেউ যদি বাংলাদেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করে, খালেদা জিয়াও তো চলে যেতে পারতো, উনি এখানে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল, একটা পর্যায়ে এইখানের মাটিতে গিয়েছে। তো আমরা যারা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা মনে করি আমাদের পালাবার জায়গা একটাই, সেটা হলো বাংলার মাটির কবর, এবং সেটাতেই আমরা যাব। যত কিছুই না হোক আমরা সে প্রতিবাদটা জারি রাখবো এবং আমরা এটা অর্জন করে ছাড়বো। আর কেউ যদি মনে করে যে না, সে পালানোর জায়গা নতুন করে ইন্ডিয়া বানাবে বা অন্য কোথাও বানাবে, সেটা তার নির্ধারণ, সে নিজস্বভাবেই করবে, সেটা নিয়ে তো আমরা কোনো কিছু বলতে পারবো না। তবে আমরা মনে করি জিয়া লিগেসির কেউ ইন্ডিয়াতে এই ধরনের পদচিহ্ন রাখবে না। দিন শেষে মানুষের যে আকাঙ্ক্ষা সেটাতেই ফিরে আসবে, সে প্রত্যাশাও আমরা রাখি, প্রধানমন্ত্রীও সে পথে ফিরে আসবে। তো কেউ কেউ বলেন যে পাকিস্তানও পালাবার একটি জায়গা, এরকম কেউ আছে নাকি যারা পালাতে চায়? না, বিএনপির যারা নেতা কর্মী, তৃণমূলে যারা রয়েছে,
তারা তো এখানে প্রচুর পরিমাণে হলো মানুষ রয়েছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আমাদের 47-71 যে ইভেন্টটা আছে, আমরা এই কথা অথবা এই বার্তাগুলো কিন্তু দফা রফা করে ফেলেছি। এখন আমাদের হলো উন্নয়ন প্রয়োজন, পেটে ভাত প্রয়োজন, এদিকে হলো আমরা এগোচ্ছি, এবং আমাদের হলো ইনস্টিটিউশনগুলো পরিবর্তন প্রয়োজন। তো অনেকে মনে করে কারো তো হলো ইন্ডিয়া, কারো ভারত, এগুলো আমরা অনেক আগে সমাধান করে ফেলেছি, আমরা রক্ত দিয়েছি এগুলোর জন্য। 24-এ আমরা যেটা শহীদ হয়েছিল মানুষ, সেটা হলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকার পরিবর্তন। অনেক মানুষ দুঃখ কষ্টে আছে, সে মানুষগুলো এসেছিল পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পথে সরকার হাঁটছে না। এবং সেখানে আমি বলেছিলাম লাল কার্ডের কথা। সরকার অনেকগুলো কার্ড দিচ্ছে, সেখানে প্রায় 17,000 কোটি টাকা হলো কার্ডে সরকার নিয়ে যাচ্ছে। যে বাজেটটা সরকার করছে সেটা হলো এডিপির যে বরাদ্দ, সেটা থেকে হলো সরকার এখানে ট্রান্সফার করছে। তো যারা ইকোনমিস্ট তারা তো বুঝবে, এডিপির থেকে যদি অন্য জায়গায় সরানো হয় তাহলে তো আমাদের অনেক জায়গায় উন্নয়ন জায়গাটা বাধাগ্রস্ত হবে। সাথে সাথে মোদী সরকার কিন্তু আধার কার্ড থেকে শুরু করে মমতা সরকারও কাজ করেছিল। তো পশ্চিমবঙ্গের সরকারের এই কার্ডগুলো কিন্তু পরিশেষে কাজে লাগায় না। আমাদের সোশ্যাল সেফটি নেটসের অনেকগুলো এখনও প্রজেক্ট চলমান আছে, সেটা সরকার কম্বাইন করে কার্ডের মাধ্যমে নিয়ে যাচ্ছে। তো আমরা সেখানে দুইটা প্রশ্ন তুলেছিলাম। একটা হলো এই কার্ডগুলো কি বিএনপির যারা দলীয় যেভাবে হলো ব্যাংকে হলো একজন কি যেন ঋণ খেলাপিকে নিয়োগ দিয়েছে, তারপরে হলো ভার্সিটিতে হলো লাগা ধান লাগা বিসিরে নিয়োগ দিয়েছে, এই ধরনের মানুষদের কাছে কার্ড যাবে, নাকি আসলে প্রান্তিক লেভেলের যারা আসলে অসহায় তাদের কাছে যাবে, সে প্রশ্নটা করেছিলাম। সরকারের যদি বরাদ্দ সরকার যদি কার্ডের মাধ্যমে দিতে পারে সেটা তো ভালো। তো আমি বলেছিল সরকার যদি কার্ডে মানুষের কাছে টাকা না যায়, শুধু মানুষের বিএনপির লোকদের কাছে যায় বা দলীয় লোকদের কাছে যায়, গুন্ডা বাটপাটদের কাছে যায়, চাঁদাবাজদের কাছে যায়, তখন তো মানুষ এখানে হলো লাল কার্ডে হলো ঘর থেকে নিয়ে এসে তাদেরকে লাল কার্ড দেখাবে। কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। যে লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব। এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরা একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। যে লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব। তো আপনাদের লাল কার্ডে কারা বিনিয়োগ করবে? লাল কার্ডে মানুষের রক্ত বিনিয়োগ হয় সাধারণত, রেড মানে লাল, সেটাতে দেখেছেন অসংখ্য মানুষ 24-এ রক্ত দিয়েছিল। এবং এই রেড কার্ডের মধ্যে বিএনপির অনেক লোকজনও রক্ত দিবে, কারণ তারা তারেক জিয়ার এই পছন্দ করে না। অর্থাৎ উনি তো চালাচ্ছে হাওয়া ভবনের সিন্ডিকেট নিয়ে। মন্ত্রিসভা যারা গিয়েছে সবাইকে হাওয়া ভবনের সিন্ডিকেটের মধ্যে আছে, নাই তো? এবং যারা লন্ডন থেকে এসেছে, ধরেন কয়েকজন ব্যক্তিকে উনি নিয়ে সব কিছু চলে। অনেক মন্ত্রী থেকেও আমরা খোঁজ পাই যে ওনাদের ফাইল আটকিয়ে দিচ্ছে, প্রতিমন্ত্রীতে তো কোনো খোঁজে নাই। যখন মানুষ সিন্ডিকেটের মধ্যে যায়, ওনার লোকরা কিন্তু ওনার উপরে বিরক্ত হচ্ছে। শেখ হাসিনা এভাবে চালিয়েছিল, শেখ ফ্যামিলির কোথাও নিক্সন, ওই যে আপনার বাগেরহাটে একজনকে দাঁড় করিয়ে দেওয়া। অর্থাৎ ফ্যামিলির মধ্যে আপনার চান্দা দিতে হবে দুই জায়গায়, একটা হলো হাসিনা অফিস আর একটা হলো রেহানা অফিস দিতে হবে। এখনও ওই ব্যবস্থাটায় জারি আছে, একটা অফিসে যাচ্ছে এবং কয়েকটা মানুষ হলে এগুলো পাচ্ছে। সরকারের ভিতর যারা, তারাই তো বেশি ফুসে উঠবে, কারণ এই মানুষগুলো গুলিতে বিদ্ধ হয়েছিল, এই মানুষগুলো জেল খেটেছিল। বিএনপির অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করে, জেল খাটলাম আমি, মামলা খাইলাম আমি, আর বিদেশ থেকে কিছু লোক আইসা হলো সব কিছুর হলো ক্রিম ভোগ করতেছে। তো ওনারা কে বসে বসে আঙ্গুল চুষবে, নাকি ওনারাও রেড কার্ড দেখাবে? আচ্ছা, তো বলছিলেন আপনি তো এই যে অবজারভেশন আপনার এখন সিন্ডিকেট, আবার সেটা অবজারভেশনের অথেন্টিসিটি কোথায়? মানে আপনি কি ভিত্তিতে বলতে চান এটা? অথেন্টিসিটি হলো যখন সরকার বলতেছে হলো তেল আছে এবং সরকার তেল হলো পাম্পে পাঠিয়ে দিচ্ছে, আমরা যারা জনগণ তারা হলো পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। তাহলে মাঝখানে তেলটা কোথায় যাচ্ছে? তেল হলো আপনার পার লিটার মাঝখানে গিয়েছে 300-400 টাকা হলো গিয়েছে। অর্থাৎ মাঝখানে যারা আছে সিন্ডিকেটরা, তারা তেলটা বাহির করে নিয়ে গিয়েছে। পরে যখন একটা সংসদীয় কমিটি গঠন হয়েছিল, এটা কিছুটা রিজলভ হয়েছে, কিন্তু বিরোধী দলও বলছে, অর্থাৎ জামায়াতের আমিরও বলছে যে আমাদের সংসদীয় কমিটিতে আমরা ঢোকার পরে সলভ হয়েছে। আমি এই বক্তব্যে সমর্থন করি না, কারণ ভারত উত্তাল হয়েছে 2 টাকা হলো বাড়ানোর কারণে। আমাদের একসাথে হলো কয় টাকা বেড়েছে? 30-40 টাকা হলো বেড়েছে। বাংলাদেশের মানুষ আসলে খুব অসহায়, তাদের মুখ খুলে কথা বলারও জায়গা নেই আসলে। অর্থাৎ আপনার ট্রান্সপোর্টেশন থ্রু থেকে প্রত্যেকটা জায়গা কিন্তু এটা ইফেক্ট পড়েছে। তো এটা কোনো সভ্য দেশে একসাথে এত টাকা তেলের দাম বাড়ানো এটা আসলে হইতে পারে না। এটা বাংলাদেশে হয়েছে। 2 নম্বর জিনিস হলো যে আপনার এই কারণ বাজার অফিসের নিচে আপনি একটু ঘুরে দেখবেন, সেই সিন্ডিকেটগুলো বন্ধ হয় নাই এখনো। আমি কয়েকদিন আগে এই যে রাজশাহী থেকে আসতেছিলাম, বিভিন্ন জায়গায় ভ্রমণে যাচ্ছি, এখনো তো বিভিন্ন জায়গায় টোল আমরা দিচ্ছি। মানুষ তো প্রতিনিয়ত এটা আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই চাঁদাগুলো তো, তারপরে গুলিস্তানের ব্যবসায়ীরা আমাকে ফোন দিচ্ছে, এই যে মোতালেব প্লাজায় ডিরেক্টলি সেখানে ইন্টারভেন করে। ফোন আসে না?
মতিঝিলে তো হলো ওই সেখানে ডিরেক্টলি তারা সব কিছুই দখল দিয়েছে। মতিঝিল থেকেও ফোন আসে, সব জায়গা থেকে ফোন আসে, আমি কয়েকটা জায়গা বললাম। এখন এই চান্দা তো শুধু হলো এরকম ছোট ব্যবসায়ী না, বড় ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ী বলে ভাই রাতের বেলা যদি গুলশান অফিস থেকে ফোন আসে ওই দিনটা হলো মাটি হয়ে যায়। তো অনেক বড় বড় ব্যবসায়ী এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে তাদের জীবন চলছে, তারা তো আমাদের কাছে বলে। তারপর আমি একটা ওয়েবসাইট খুলেছিলাম চান্দাবাজ, সেখানে 13,000 রিপোর্ট পড়েছে, যেখানে মানুষ দুঃখ কষ্টের কথাগুলো বলে। অনেক মানুষ আমাদেরকে নক দিয়ে বলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার ঘর দখল করছে। যে ইলেকশনের আগে হিন্দুদের ঘরে ঘরে গিয়ে হলো ধমক দেওয়া হয়েছে। 5th গণ অভ্যুত্থানের পরে হিন্দুদের উপরে কিন্তু এই বিএনপি অনেক হামলা চালিয়েছিল, বলতেছে এটা হলো ট্রেইলার, এবার যদি ভোট না দাও সামনে বড় ট্রেইলার দেখবা। আগে এটা আওয়ামী লীগ করতো, এবার হলো বিএনপি। তাহলে শাহ আলী মাজারে কারা হামলা চালালো? অলরেডি তো অ্যারেস্ট হয়েছে শাহ আলী, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানেই তো দ্বিচারিত, এখানে কিন্তু মব হয়েছে এবং এখানে জামাতার হলো 3 জন জড়িত হয়েছে। আরমান হলো বক্তব্য দিয়েছে যে আমি এটার সাথে জড়িত ছিলাম না, কিন্তু এখানে মূল জায়গাটা হলো টাকার খেলা। শাহ আলী মাজার হলো মার্কেট আছে, এখানে ধর্মীয় যে ফ্রেমিং আসে ফ্রেমিংটা কিন্তু এটা না। এখানে বিএনপিও টাকা চায়, জামাতও টাকা চায়। এখন আমার কথা হলো ওনারা ভাগ বটোয়ারা করলে যদি 3 জনের কমিটি হয় যে ঠিক আছে বিএনপির প্রেসিডেন্ট, সরকার দলীয় আছে, বিরোধী দলের সেক্রেটারি দিলেই তো শাহ আলী মাজারে সবকিছু সলভ হয়ে যায়। এখানে টাকার খেলা। সারার তুষার গিয়ে তো তোপের মুখে পড়েছে, আপনি দেখেছেন সেটা? হ্যাঁ, পড়বেই তো। কেন পড়লো? তারা কিন্তু বললো, আমি ভিডিওটা দেখাতে পারছি না, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এনসিপি কেও দায়ী করেছে এই হামলার জন্য। তারা, আমরা শুধু এনসিপি আজকে না, গণ অভ্যুত্থানের পর থেকে যেখানে যা কিছু হয় সেখানে এনসিপিকে একটু দায় দিয়ে দিতে হবে। কারণ হলো মনে করো যে এনসিপি হলো ফিউচার শক্তি বা নতুনভাবে দাঁড়াচ্ছে, সেই জায়গায় যদি তারা কোথাও একটু ফ্রেমিং করে দিতে পারে তাহলে বাচ্চাগুলোর একটু দমায় রাখতে পারবে। সো কল তারা যেটা বিএনপি থেকে এটা বলে থাকে যে শিশু পার্টি তারা বলে থাকে, তো ওনাদের শিশুগুলো ওনাদের একটু ঘরে শুনে দেখার দরকার। ওনাদের বাপের চেয়ে হলো শিশুগুলো একটু বেশি চালাক। অনেক বিএনপি নেতা গেলে বাবা এদিকে আসলে একটু ফেসবুকে ঢুকতে পারতেছেন, একটু চালায় দাও, কোন দিকে কি চলতেছে একটু দেখে তো। পোলা বলে বাবা অর্থনীতি তো অবস্থা খারাপ, বাপে বলে তাই নাকি। তো এই হলো বর্তমান পরিস্থিতি। চালাক এটাকে কি ফাদার অ্যাডভান্স বলবো না অন্য কিছু বলবো? এটা হলো যুগের সাথে অনেকে তাল মিলিয়ে চলতে হয়। ওনারা হলো ওল্ড গার্ডস বলে এগুলাকে, অর্থাৎ ওই মানুষের হলো দুর্নীতি চাঁদাবাজি টাকা আসে, তো ওনাদের হলো খাপ খায়ে জনগণের সাথে যে রাজনীতি ওনারা তো এটা করে না, ফলে তো নিজেদের কোনো পরিবর্তন করতে হয় না। কিন্তু অনেক সন্তান রয়েছে রাজনীতিবিদদের, যেমন সালাউদ্দিন ভাই সন্তান রয়েছে এডুকেটেড, তারপরে খুসরু ভাইয়ের ছেলে রয়েছে ব্যবসা করে, ইসরাফিল ভাই এডুকেটেড, এরকম হলে মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে রয়েছে এডুকেটেড, মিয়া রফিকুল ইসলামের ছেলে রয়েছে রাহাত ভাই। ওনারা কিন্তু এডুকেটেড, ওনারাই অবস্থাগুলা জানে বুঝে, হয়তো দেখে যে কিরে ভাই আমার বাপ এগুলা করেন, কি করবে ওরা, অসহায় অবস্থা আছে আমাদের জেনারেশন। একটু ফিরে আসি, দুটো জিনিস আমি একটু বিস্তারিত জানতে চাই। প্রথমত আপনি বলছিলেন যে আপনি যে চান্দাবাজ যে ওয়েবসাইটটি খুলছিলেন 13,000 আপনার ওখানে অভিযোগ এসছে বা যে রিপোর্ট এসছে, সেটার উত্তর আমি একটু পরে জানবো। তার আগে এবং সেগুলা কি করেছেন, আপনি কি করবেন সেগুলো দিয়ে। সেকেন্ড হচ্ছে ফোন আপনার কাছে কেন আসবে? চান্দার শিকার লোকজন, এটা তো সরকারের কাছে যাবে, পুলিশের কাছে যাবে, তাদের কাছে না গিয়ে আপনার কাছে কেন আসে? আপনি কি ফাটাকেষ্ট? আচ্ছা, প্রশাসনে হলো এখানে আমি প্রশ্ন করছি, আপনি কি ফাটাকেষ্ট? না, আমি ফাটাকেষ্ট না, আমি জনকেষ্ট বলতে পারেন। তো প্রবলেম হলো ধরেন আমাকে তো 50,000 মানুষ ভোট দিয়েছে, তো ওইখানে মানুষগুলা তার যে প্রবলেমগুলোতে পড়ে সেখানে মানুষগুলো কিন্তু আমার কাছে আসার চেষ্টা করে এবং আমাদের প্রশাসনও এই ক্ষেত্রে জড়িত আছে। এখন দেখেন সীমান্তে বলে যে হত্যা হয়, তাহলে মাদকের এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালাউ করতেছে, নাহলে মাদকটা ঢুকে কিভাবে? উনি যদি হলো পুরো সীমান্ত জায়গায় ক্লিন করে তাহলে তো মাদক ঢুকে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে তাকে খতিয়ান দেখার জন্য, তো খতিয়ান দেখায় মানুষের যা টাকা দেওয়া হলো তার জীবনটা আছে, তার কি জীবন হারাবে? এগুলো আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাই তো জড়িত। আমরা তো রিফর্ম চেয়েছিলাম যে পুলিশের পরিবর্তন হোক, সেটা যেহেতু হয় নাই, আগের সিস্টেমগুলো চালু আছে, মানুষ তো থানায় যেতে এখনো ভয় পায়। আপনার এখন একটা প্রবলেম হোক, আপনি থানায় যাবেন না, আপনি নিশ্চন্ন কাউরে ফোন দিবেন, কারণ থানায় গেলে আপনি আর একটা প্রবলেমে পড়বেন। যে ঝামেলা আছেন দ্রুত এটা থেকে উদ্ধার হইতে পারলেও হলে বাঁচেন। আর ওই যে অভিযোগ 13,000 এগুলো কি প্রকাশ করবেন? এগুলো হলো যাতে কোনো ভুল কোনো কিছু না যায় সেজন্য হলো আমরা এগুলাকে রিচেক করতেছি, যাতে হলো যেগুলো প্রুভেন বা কাছাকাছি মনে হচ্ছে যে না এগুলা সত্য, সেগুলো আমরা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছে তার কাছে একদিন গিয়ে হ্যান্ড ওভার করবো, দেখি উনি বিচার করে কিনা। চুরি কেন পড়বে? চুরি কি খারাপ কিছু? মানে চুরি কি কোনো লৈঙ্গিক পার্থক্য নির্ধারণ করে? আপনি কেন বলছেন চুরি? আপনি কেন ঘড়ি বলেননি? আচ্ছা, আমরা কেন মেয়েদের চুরি কি কোনো দুর্বলতা? মেয়েদের চুরি কি কোনো অক্ষমতা? আপনি কি এখানে এক ধরনের জেন্ডার বায়াসটা আপনার ভিতরে দেখা যায় না? সম্পূর্ণ অর্থে না।
সেটা হলো এটা একটা পরিভাষা, সেটা মানে কেউ অলসভাবে হলো বসে থাকলে বা ওর চুপ করায় বসে থাকলে ওর কোনো কাজ নাই, সেই জায়গায় হলো এটা বলা হয়ে থাকে আর কি। তো এই ধরনের বাংলা অনেক শব্দ পাওয়া যায়, কিন্তু এটা কোনো জেন্ডার বায়াসড বা ওই সেন্স না। এখন অনেকেই এটা নিয়ে কথা তুলছে, যাদের মনে হচ্ছে যেন ওইদিকে একটু ঠেলে দিতে হবে, ওইদিকে তারা ঠেলে দেয়, কিন্তু এটা সম্পূর্ণ না। প্রথম হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু কোন দলের? জাতীয়তাবাদী দলের, অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। কোনো জাতীয়তাবাদী সীমান্ত হত্যা হবে আর সে স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকবে কোনো কমেন্ট না করে আর বলবে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। সীমান্ত মানে হলো আন্তর্জাতিক, এবং এই যে দায়িত্বহীন জ্ঞান কথাবার্তা, এবং আমাদের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে উনি কয়েকদিন আগে কিন্তু ভারতে গিয়েছিল এবং ইন্টারন্যাশনালি উনি অনেক ধৈর্য করতেছে। তো সেই জায়গায় তার থেকেও ভালো কোনো আমরা স্টেটমেন্ট পাই নাই। স্টেটমেন্টটা দিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন রশিদ ওনার নাম। সো অর্থাৎ যিনি ফরেন মিনিস্টার অ্যাক্টিং অফিসে যিনি রয়েছেন, অর্থাৎ দায়িত্বে যিনি রয়েছেন উনিও কথা বলছেন না, আবার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফরেন মিনিস্টারের কথা বলছেন, ফরেন মিনিস্ট্রির বক্তব্য স্বরাষ্ট্র মিনিস্ট্রি থেকে আসতেছে। তো এটা হলো মন্ত্রণালয়ের মধ্যে হলো একটা প্যাচ লেগে গিয়েছে, এবং ওই যে দুইজন ব্যক্তি রয়েছে যখন বাংলাদেশের এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে তারা হলো কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে আন্তর্জাতিক চুক্তির তোয়াক্কা না করে, একদিকে আমরা পানি পাচ্ছি না, সেই জায়গাতে একটা ন্যাশনালিস্ট দল হয়ে এই ধরনের বসে থাকা, তো তাদেরকে এই রূপকার্থ শব্দটা আমি ব্যবহার করেছি, এটা কোনো জেন্ডার বায়াসড না। না কেন মানে সালাউদ্দিন সাহেব ভারতের প্রতি তার শক্ত কথা বলবে না কেন? উনি তো জাতীয়তাবাদী, আপনি বলছিলেন। উনি তো ভুয়া জাতীয়তাবাদী, উনি বলবে না তো। কারণ যদি সত্যিকারের জাতীয়তাবাদী হতো তাহলে সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলতো। এবং আপনার একজন মনে আছে যে ইলিয়াস আলী যাকে গুম করে দেওয়া হয়েছিল, উনি কিন্তু একটা লং মার্চ করেছিলেন। তো হয়তো ওনার জীবনের অপরাধ এটাই ছিল, লং মার্চটা করার কারণে আজকে উনি নাই। দেখেন বিএনপির কেউ কিন্তু ইলিয়াস আলীর কথা বলবে না এখন আর। তো ফলত তারা ভয় পায় যে কোন সময় সে গুম হয়ে যায়। তো সালাউদ্দিন সাহেবও অনেকে বলে শিলং থেকে এসেছেন, হয়তো কোনো চুক্তি করে এসেছেন। ফলতস্বরূপ ওনারা তো বিএনপি এই ইলেকশনের মধ্য দিয়েই ভারতের সাথে একটা রফা দফা করে এসেছে, ফলত তাদের থেকে কোনো কথা আসবে না। সেই জায়গায় আমরা বলেছি যে তাদেরকে এই ধরনের অলসভাবে বসিয়ে থেকে অন্য কাউকে দায়িত্ব দেওয়া বা সত্যিকার অর্থে যিনি জাতীয়তাবাদী ধারণ করে তাকে বসানো উচিত বলে মনে করি। না নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনাকে কি আমি ভুয়া বলতে পারি? আপনি আমাকে ভুয়া বলতে পারেন অথবা পারেন না, সেটা হলো আপনার কাছে প্রশ্ন থাকবে আমার কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস দেখে। এবং রাজনীতিতে সব কিছু হলো সায়েন্স না, পলিটিক্যাল সায়েন্স বলে যেমন আছে আর্টসও বলে আছে আরই। তো সেই জায়গা থেকে আমরা তো সব কিছু যারা পলিটিক্যাল এরিনাতে আছে সব কিছু হলো জনগণের সামনে প্রকাশ করতে পারি না, অনেকগুলো কারণে আছে। কিন্তু আমরা এটার যে এজেন্সটা সেটা মানুষকে দিয়ে থাকি এবং মানুষ সেটা হলো বুঝে। এবং যারা একটু ক্লোজ থাকে পাওয়ারের সাথে তারা হয়তো এই কথাগুলো ধরতে পারে না। আপনি অনেক দেখবেন পার্সোনালি উনি অনেক ভালো লোক, কিন্তু পলিটিক্যালি হি ইজ নট কারেক্ট। যেমন আমি যাদের কথা বলছি, আমি কিন্তু পার্সোনাল লাইফে এই লোকগুলোকে পছন্দ করি, তাদের সাথে আমার আড্ডা হয়, কথা হয়। আমি আপনাকে প্রশ্নটা করলাম এই কারণেই যে আমরা কি কাউকে ভুয়া বলতে পারি? আপনি যেভাবে বললেন, হ্যাঁ ভুয়া, যদি সে ভুয়ার কাজ করে তাহলে তো ভুয়া হবেই। শুনি ভুয়ার বিপরীত শব্দ তো আর আমি বলতে পারবো না। পররাষ্ট্রমন্ত্রী তো অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন, তার সঙ্গেই তো আপনার তাকে সখ্যতা ছিল, এখন কেন তিনি চুরি পড়বেন? না, পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আমরা বক্তব্য দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ওনার তো থাকা এখানে এই ক্যাবিনেটে অংশগ্রহণ করা উচিত হয় নাই। তো ওইটা তো ছিল একটা নিরপেক্ষ সরকার ছিল আর কি। এবং আপনি যে অর্থে বলেছিলেন আমাদের সরকার, সেটা কিন্তু আমরা সরকার থেকে চলে এসেছিলাম এবং যারা ওইখানে গিয়েছিল আমরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে তাদেরকে কখনো একসাথে আমরা করি নাই এবং সরকারের মতন চালিয়েছে। যদি আমাদের সরকার হতো তাহলে তো আমাদেরকে দফা রফাটা বেশি করে দিয়ে যেত, আমরা অনেকগুলো সিট পাইতাম। জনগণের মধ্যে পারেনি, চেষ্টা করলে কেন পারবে না? চেষ্টা করলে অন্যদের জন্য পারবে আর এদের জন্য পারবে না, এটা তো দ্বিচারিতা। চেষ্টা করলে পারতো, চেষ্টা করবে কেন? আমরা তো আমাদের কাছে তো অনেক অফার এসেছিল, আমরা বলছি আমরা জনগণের মধ্যে থাকবো। কি ধরনের অফার যদি দু একটা বলতেন? এস্টাবলিশমেন্টে সবাই তো অফার দিয়ে থাকে। কি রকম দেশে? যে তোমাদের দল আমরা বানিয়ে দিই, তোমার ভালো সিট পাবা। আমরা বলছি আমরা জনগণের মধ্যে থাকি। আসসালামু আলাইকুম। না নিশ্চয়ই একটা প্ল্যান দিয়েছিল তারা। প্ল্যান হলো তারা চেয়েছিল যে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল নতুন একটা ফোর্স বাংলাদেশে আসুক এবং উইথ দিয়ার যে তাদের কথা মতো, অর্থাৎ জিয়াউর রহমানও তো একটা দল গঠন করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে, ঠিক না? তো আমরা বাংলাদেশে কোনো ক্যান্টনমেন্ট দল চাই না। এটা হলো একটা বিষয়। যে প্ল্যানটা কি ছিল তাদের? প্ল্যান এটা বাংলাদেশের যে এটা তো আর্মির একটা প্রভাব
তারা রাখতে চায় সব সময়, এবং বিদেশি শক্তিও একটা প্রভাব রাখতে চায়। তো তারা তাদের একটা ফোর্স রাখতে চায়, যে ফোর্সটা দিয়ে জনগণের বিরুদ্ধে কাজ করায়। সেটাই ছিল। তো আপনি এর আগে আমার বিরতিতে যাওয়ার আগে এবং মাঝখানে বলছেন যে আপনি বারবারই বলছেন যে আপনার আরেকটা প্রশ্নের তো উত্তর দেয়নি, মাদকের বিষয়। মাদক না, সেটাই আসবো আমরা। আচ্ছা, সেটা আসবো। মানে বলছি যে যেহেতু বিএনপিকে বারবারই বলছেন যে ভারতের সমর্থনে, তাহলে ভারত কি এখনো 5ই আগস্টের এই বিপ্লবের পরও কি এখানে সরকার বসাতে পারে? মানে তাহলে আপনারা কেন ভারতকে ঠেকাতে পারলেন না? এটা পারে, কারণ আমাদের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, কিন্তু সেটাতে শেখ মুজিব তাদের যে গেটুপুত্র তাকে দেওয়া হলো, নিজেদের মতন একটা কনস্টিটিউশন তারা বানিয়েছে, এবং বাংলাদেশের যে এখানে মানুষের আবেগ যেটা রয়েছে সেটাকে তারা খারিজ করেছে। এবং আমরা সেই জায়গাটা পরিবর্তন করতে চেয়েছিলাম। এটা জিয়াউর রহমানের সুযোগ ছিল, উনি করে নাই। এবারও আসছে, তার সন্তান হলেও এটা করে নাই। তো যখন আপনি ইন্ডিয়ান যে বয়ানগুলা যায়, তারা এখানে মানুষের উপর অত্যাচার চালাতে, আপনিও সেটার মধ্যে থাকতেছেন এবং সেটাকে সাবস্ক্রাইব করতেছেন এবং সেটার কোনো পরিবর্তন চাচ্ছেন না, তাহলে তো আপনি ওই রাজনীতির অংশীজন হচ্ছেন। যখন পরিবর্তন হলে ওই বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে রিয়েল যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, আপনি সেটাতে যাচ্ছেন না। ইন্ডিয়ান যে প্ল্যান্ট শেখ মুজিব, তার মাধ্যমে যে জায়গাটা করতেছেন আপনি, তখন তো সেই অংশ এবং প্ল্যানের সাথে আপনি যাচ্ছেন। তো সেখানে আমরা রাজনীতির ক্ষেত্রে দেখেছি তারা ইন্ডিয়ান প্ল্যানের অংশ হিসাবে কাজ করতেছে। বাংলাদেশের জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, ওই জায়গায় তারা কাজ করছে না। ভারত বিএনপিকে তো আমরা একটি ভারতের এই যে সীমান্তে আগ্রাসন, সীমান্ত হত্যা, সবসময় দেখছি একটা বিরোধী অবস্থানে। তো আমিও মনে করতাম এখানে কোথায়, এখানে কি আপনি কাউকে দেখেন যে বিএনপির ভিতরে ভারতপন্থী কোনো লোক আছে? অবশ্যই আছে। কিভাবে, কারা আছে? মানে এটা হলো মানুষের বক্তব্য, অ্যাক্টিভিটিস এবং রাজনৈতিক অবস্থানের কারণে। আমি কাউকে পার্সোনালি জাজ করব না, সে কি পাকিস্তানে ভ্রমণ করে আসছে নাকি ইন্ডিয়া ভ্রমণ করে আসছে। ইন্ডিয়া আমরা যাইতে পারি, নো প্রবলেম। ইন্ডিয়া তো অন্য দেশে যদি আমরা চায়না যাইতে পারি, আমেরিকা যাইতে পারি, ইন্ডিয়া কেন যাইতে পারবো না? ইন্ডিয়ার জনগণের সাথে তো আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই। কিন্তু তার রাজনৈতিক যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের অবশ্যই আমাদের ক্রিটিক থাকবে, এবং তার রাজনৈতিক যেই বক্তব্য তারা উপনীত হয়েছে সেটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটার সাথে যাচ্ছে না। তখন তো আমরা তাদের সেই বয়ানের সাথে যারা সাবস্ক্রাইব করে এবং তাদের সেই রাজনীতি যারা টিকিয়ে রাখতে চায়, সেটা আপনি দেখেন এই পর্যন্ত যে জায়গাটা হলো সীমান্ত হত্যা হয়েছে, নদীর পানি নিয়ে তারা বলো ওই যে জাগো বাহে, তারা তিস্তার একটা প্রোগ্রাম করলো ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য। এখন তাদের জাগো বাহে কোথায়? পানি কই? পানি আসে নাই, এবং তারা স্পষ্ট কোনো বার্তাও তারা দিতে পারে না। তারা একটু বিড়ালের মতন ম্যাও ম্যাও করে কথা বলে, বাঘের মতন যে গর্জন করবে। শুভেন্দু তো আর আপাদমস্তক একটা, মানে সে তাকে আমি হিন্দুও বলবো না, সে একটা নকল হিন্দু, যে হলো বাংলার মধ্যে একটা হলো দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আমরাও আমাদের জায়গা থেকে সেই দাঙ্গায় আমরা অংশগ্রহণ করব না। আমরা এখানে এটা 71-এ আমরা মেসেজ দিয়েছিলাম, 24-এও আমরা মেসেজ দিয়েছিলি, এখানে বাংলার বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই একসাথে আমরা শান্তিতে বসবাস করব। গঙ্গা পাড়ের যারা সবাই আমরা একই গঙ্গার, কেউ অজু করে পানি দিয়ে, কেউ এখানে হলো জল স্নান করে সে যায় পূজা দেয় এখানে। সো আমরা এখানে কোনো মত পার্থক্যের জায়গা থেকে যে দাঙ্গাবাজ শুভেন্দুর সে ফাঁদে আমরা পাওয়া দিব না। আর এই ধরনের বাংলাদেশ থেকেও যারা এই ধরনের কোনো উস্কানিমূলক কাজ করতে চাবে, আমরা তাদের পাদও পা দিব না। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেই ভিত্তিতে বাংলাদেশ চলবে। এখানে কোনো দ্বিজাতি অথবা বিভাজনের যে রাজনীতি, সেটা আমরা সাবস্ক্রাইব করব না, কাউকে করতেও দিব না। আচ্ছা, আমার কি ওই ভিডিওটা আছে যে উনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে এমপি মন্ত্রীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত? তাহলে দেখতে পারি, না আলোচনায় চলে যেতে পারি। আচ্ছা, চুরি পড়ার সাথে এটা আছে। আপনি এভাবে ঢালাওভাবে কিভাবে অভিযোগ করেন? প্রশ্নটা করছি, যারা হলো আপনার ইয়াবাকি ঢাকা শহরে পাওয়া যায় নাকি যায় না? একই রুটে আসে এবং এটা পাওয়া যাচ্ছে। তাহলে কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কিভাবে? সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে? সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেটে হলে পার্সেন্টেজ আসে, নাহলে তো ইয়াবা ওইখান থেকে এই পর্যন্ত আসতে পারে না। এটা একটা। সেকেন্ড বিষয় হলো, আপনি এই যে তারেক রহমান যেখানে জয়ী হয়েছিল,
আপনি ওই গুলশান যে জায়গাটা, ওই জায়গায় ঘুরে দেখেন। এবং আমি সীমান্ত দিয়ে গিয়েছি, কসবা সীমান্তে, সেখানে হলো ঢালাওভাবে ফ্যান্সিডিলের বোতল পড়ে আছে। ওইখানের এমপি হলো বিএনপির এমপি, এবং সেখানে আমার সাংবাদিকদের সাথে কথা হয়েছে। একজন সাংবাদিককে দিনে দুপুরে খুন করা হয়েছে দিন ইসলাম নামে, ওনাকে শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা নামে। আমি সীমান্তবাসীর সাথে কথা বলেছি যে সরকারি তো হলো এখানে অ্যালাউ করে মাদক সেবীদের জন্য, মাদকের আড্ডা দেওয়ার জন্য সব কিছু। তারপরে ঢাকা শহরের অনেকগুলো লিগ্যাল বার রয়েছে, কিন্তু ইলিগাল বারগুলো কারা চালায় আপনি তাদের আইডেন্টিফিকেশনের জায়গায় খুঁজে পাবেন। অনেক এমপি এবং মন্ত্রী হলো জড়িত, তারা এখানে এই কাজগুলো করে থাকে। তা আমাদের গাঁজা ব্যবসা থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ফেন্সিডিল ব্যবসা, যত অবৈধ ব্যবসা, হুন্ডি ব্যবসা, সব কিছু অবৈধ এই যারা প্রশাসনের সাথে জড়িত তারাই আছে। আপনার এই যে আসলাম চৌধুরী নামে একজন ঋণ খেলাপি আছে। তারপরে হলো আপনার এই সংসদে বিএনপির যে কয়েকজন হলো এমপি এবং মন্ত্রী হয়েছেন তাদের আপনি ডেটা ঘাটবেন, তাদের কি কি মামলা হয়েছিল, তারা কোথায় কোথায় যায়, আপনি ডিরেক্টলি ইনভেস্টিগেশন করবেন, কোন কোন হোটেলে তারা বসে রাতের আধারে কি করে। আমি এই ইন্টারকন্টিনেন্টালের 5 তারিখের পরে 6 তারিখ বা 7 তারিখের এখানে এসেছি। আমি ইন্টারকন্টিনেন্টালের পিছনে গিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম আমরা ওই সময়ের পরিস্থিতি নিয়ে। সেখানে হচ্ছে মেয়েদের নিয়ে মদের আড্ডা বসে ইয়াবা ফেন্সিল নিয়ে আমি অনেক বিএনপি নেতাকে ওইখানে দেখেছিলাম। আপনি এখন টকশো এগুলো প্রয়োজনে প্রমাণ করতে পারবেন আমি শুধু প্রমাণ না, আপনি এখনই যান, আপনার ঢাকা শহর না পুরো বাংলাদেশে অবৈধ যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে হোটেলগুলোর ওনার কারা, সেখানে আপনি নিয়ে খোঁজ করে দেখেন। আপনি যদি খোঁজ না পান তাহলে আপনি আমাকে প্রশ্নটা করবেন। আপনি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমি বলছি, কারণ আমরা তো এই সেক্টরগুলো দেখেছি। আমরা তো গত যে ইউনুস সরকার ছিল ওই সময় তো আমরা রাষ্ট্রের সাথে অনেক জায়গায় আন্দোলনগুলো দমাতে গিয়ে দেখেছিলাম যে কারা এগুলার ওনার। এখন আমরা প্রশাসনের সাথে কাজ করি, আমাদের কাছে অনেক কেসগুলো এসেছিল, তারা আমাদের কাছে অনেক অফার করেছিল, কিন্তু পরে শুনেছি যে তোমরা তো কাজ করো নাই ঠিকই, কিন্তু বিএনপির ওই এমপির সাথে বসে আমি কিন্তু এটা দফা করে ফেলেছি। তো আমরা তো স্টেটটা জানি, এখানে তো আমাদেরকে এমন করতে হবে না যে আমরা কিছু জানি না। আমরা স্টেটের অনেক ক্লোজলি অংশে দেখেছিলাম, যদিও এটা আমরা সিনিয়র সিটিজেনদের কাছে দিয়েছিলাম, না আমরা স্টেটের কোথায় কি চলে সবকিছু ক্লোজলি দেখার সুযোগ আপনি হয়েছিল। ক্লোজলি দেখেন এবং অথেন্টিকেটেডলি বলেন, দায়িত্ব নিয়ে বলেন। আজকে একটা প্রশ্নের জবাব চাই। এই আসিফ নজরুল স্যারের যখন যিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ছিলেন, যে ছাগল চুরির ঘটনা ঘটেছিল, আপনার নামও চলে এসেছে তার সাথে। আসলে ঘটনাটা সম্পর্কে মানে ওটা খেয়েছিলেন, মানে কিভাবে চুরি করেছিলেন? কোথায় এসেছিল? পত্রিকায়। কোন পত্রিকায়? আমি নাম ঠিক বলতে পারবো না। বলতে পারবেন? আসলে আপনি সাংবাদিক হয়ে কোথায় এসেছিল উইদাউট ইনফরমেশন বলতেছেন? না, একটা পত্রিকা এসেছিল, আমি দেখছি। এটা আসছিল, আপনার বক্তব্য ছিল সেখানে। এটা বাংলা আউটলুকে এসেছিল। বাংলা আউটলুকে এসেছিল, এটা করেছিল মুক্তাদির রশিদ ভাই। তো কয়েকদিন আগে হলো ওনার সাথে আমি এক জায়গায় খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো বললাম যে ভাই আপনি এটা কেন করলেন? একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কিছু ইন্টারেস্টিং ঘটাতে পারলে সাধারণত সাংবাদিকদের কোনো বিষয় হলো সামনে চলে আসে। প্রথম হলো আসিফ নজরুল স্যার হলো বিপ্লবের সাথে বড় একটা গাদ্দারি করেছিলেন, ফলত ওনার কি ছাগল খাওয়া জায়েজ না জায়েজ না সেই প্রশ্নটা আপনার কাছেই। তবে আমি এটার সাথে জড়িত ছিলাম না, তবে ছাগল খাওয়া হয়েছে এটা সত্য, এবং হলো অনেকের আরো ফলমূলও খাওয়া হয়েছে এটা সত্য। এটা হলো প্রতিবেশী থাকলে এক একজনের আড্ডা গল্পে অনেক কিছু হয়, এটা আমি এটাতে জড়িত ছিলাম না। এবং তবে ছাগল জবাই করা হয়েছে, খাওয়া হয়েছে, স্যারকে আরেকটা ছাগল কিনে দেওয়া হয়েছিল, এটা আমি ঘটনা জানি, এবং কিভাবে হয়েছিল সেটাও জানি। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। খুব কষ্ট পেয়েছিলেন ছাগল চুরিতে? স্যার তো একটু সব কিছুতে কষ্ট পায়, হয়তো বা বিএনপি যদি 300 সিট পায় না এই জন্য স্যার মনে আর একটু বেশি কষ্ট পেয়েছে, অথবা মানে আরো কি বলবো ওনার সম্পর্কে, হয়তো বাংলাদেশে উনি সংস্কারের বিষয়টা, সংস্কার একটা কমিশন গঠন হয়েছে, ওইটাতে উনি কষ্ট পেয়েছে, উনি অনেক কিছুতে কষ্ট পায়, এবং উনি হয়তো প্রধান উপদেষ্টা হতে পারে নাই, এটাতে উনি কষ্ট পেয়েছে। তো ওনার কষ্টের আসলে শেষ নাই। কিছু মানুষ আসলে জীবন ভরে হলো তাদের হলো কষ্ট, তো এই কষ্টের তাদের কোনো লাঘব হবে না আরই। তো যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে, আপনার মতন হাসি মুখে থাকবে, আমাদের মতো, আমাদের কোনো আসলে কষ্ট নাই। সেই জামাতের সাথে আপনাদের এখন গাঁটছাড়, আপনারা সংসদে গিয়েছেন, নারী আসনও ভাগ নিয়েছেন, এবং কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এনসিপি কি জামাত হয়ে যাচ্ছে, এটা পত্রিকায় রিপোর্ট এসেছে। তার আগে আপনাকে বলি, আপনি তো মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, সেখান থেকে আপনি আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এবং সেটি কমার্সের মতো, মানে মার্কেটিং বোধহয়, এটা একটা কঠিন সাবজেক্টে। এরপরে আপনি এনসিপি করার আগে আপনি এবি পার্টিতে ছিলেন। শিবির করলেন কখন?
আপনি শিবির শিবির আমি মাদ্রাসা পড়াকালীন ইন্টার লাইফে করেছি। ফার্স্ট বয় ছিলাম, শিবিরের দাওয়াত এসেছে, ওইখানে আমি ছাত্র দলও দেখি নাই, তৎকালীন সময় ছাত্র লীগও দেখি নাই, কেউ যায় না আর তারা একটু অ্যাডভান্স সব জায়গায় দাওয়াতটা নিয়ে যায়। আপনি তো সাথী ছিলেন শিবিরের। হ্যাঁ, সাথে ছিলাম। সাথীর তো শপথ নিতে হয়। শপথ নিয়েছিলাম। কি শপথ নিয়েছিলেন? আপনাকে কে শপথ করিয়েছিল? এটা মেবি এখন নারায়ণগঞ্জে যিনি মেয়র ক্যান্ডিডেট হবে, আব্দুল জব্বার ভাই। তো আমাদের ওইটা আসলে আমাদের ব্যক্তি জীবনের সাথে সাংঘর্ষিক না। ওনারা যে শপথটা, এটা হলো মানে সবকিছু ইসলামের পক্ষে বা ইসলামের নীতিতে চলা, সেই জায়গাটায় তারা দিয়ে থাকে। এরকম কোনো গোপন শপথ না কমিউনিস্টদের মতন, যে শপথের ওই শপথের পর তো আমি তাদের সাংগঠনিক প্রক্রিয়া জানি, আরেকটু অ্যাডভান্স হলে তো আপনি সদস্য হতেন। আমি সদস্য প্রার্থীও ছিলাম। সদস্য প্রার্থীও ছিলেন, মানে এটা তো ছাত্র শিবিরের হাইয়েস্ট ক্যাডার সদস্য। হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ, তো সেটা হলেন না কেন? হয় না, আমার কাছে মনে হয়েছে যে আমরা রাজনীতিটা করব, সে জায়গায় এখানে লোকায়ত ইসলামের একটা বিষয় আছে।